আচ্ছা, এক্সক্লুসিভ অর যেটা গতদিন বলছিলাম এখান থেকে শুরু করি। তো দুইটা প্রপোজিশন বলছিলাম যে পি এন্ড কিউ। প্রপোজিশন কি মনে আছে? মনে নেই? আছে স্যার। কি প্রপোজিশন? বসে মনে আছে প্রপোজিশন? না বুঝে স্যার গেছি? কি প্রপোজিশন জিনিসটা কি সেটা বুঝে। মানে হচ্ছে স্যার এই যে এক্সক্লুসিভ প্রপোজিশন মানে হলো সিম্পল একটা স্টেটমেন্ট, কোন একটা বক্তব্য। সিম্পল, কমপ্লেক্স না, এটাকে বলা হচ্ছে প্রপোজিশন। তো দুইটা বক্তব্য আমরা ধরে নিচ্ছি, একটা হলো পি আর একটা হলো কিউ। কিউ। এখন এই দুইটা বক্তব্য যেটা দুইটা প্রপোজিশনকে আমরা এক্সক্লুসিভ অর কখন বলি? যখন এই দুইটার যে আউটপুটটা, এই দুইটা প্রপোজিশনের যে আউটপুটটা তার একটা যদি সত্য হয় এবং আরেকটা যদি মিথ্যা হয়, তখন এইটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ অর। যে দুইটা স্টেটমেন্ট আছে, দুইটা স্টেটমেন্টের একটা যদি মাইক অফ করো, দুইটা স্টেটমেন্টের একটা যদি তোমার কার মাইক অন, দুইটা স্টেটমেন্টের একটা স্টেটমেন্ট যদি ট্রু হয় আর একটা যদি ফলস হয়, তাহলে এইটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর। যেটার চিহ্নটা হচ্ছে এরকম প্লাস সাইন দিয়ে সার্কেল, এবং এটাকে আমরা পড়ি এইভাবে পি এক্সক্লুসিভ অর, অথবা শর্টকাটে বলি হচ্ছে এক্সর। পি এক্সর কিউ। এবং এটা কখন হবে বলছে, এই পি এক্সর কিউ এর কথাটার মানেটা হচ্ছে যে এটার ফাইনাল যে আউটপুটটা সেটা ট্রু হবে। কখন? যখন যখন তার একটা true এবং একটা যে কোনো ফলস। একটা সত্য এবং আরেকটা মিথ্যা হবে। যেমন এইটা টেবিলটা যদি খেয়াল করো যে পি হচ্ছে ট্রু আর কিউ হচ্ছে ফলস, এই টাইমেও তার ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে ট্রু। এবং একইভাবে যখন পি হচ্ছে ফলস এবং কিউ হচ্ছে ট্রু, তখনও তার স্টেটমেন্টটা দেখো বা ফাইনাল আউটপুট হচ্ছে ট্রু। তো এই ধরনের ক্ষেত্রে তখন আমরা এটাকে বলি হচ্ছে এক্সক্লুসিভ অর অথবা এক্সর। মানে হচ্ছে ফাইনাল আউটপুটটা ট্রু হবে তখনই যখন একটা স্টেটমেন্ট সত্য হবে এবং আরেকটা স্টেটমেন্ট মিথ্যা হবে। এই ধরনের ক্ষেত্রে এই অপারেশনটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ অর অথবা এক্সর। ক্লিয়ার? জি স্যার। নেক্সট হচ্ছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে হচ্ছে দেখি সেটা আমরা দেখো, বলছে যে একই আগের মতোই পি এবং কিউ ধরে নাও দুইটা প্রপোজিশন, এবং আমরা এইটাকে চিহ্নটা দেই এইভাবে, পি থেকে অ্যারো দেই কিউ এর দিকে, এবং এটাকে আমরা বলি হচ্ছে ইমপ্লাইজ। পি ইমপ্লাইজ কিউ। দ্যাট মিনস যার দিকে অ্যারো চিহ্নের মুখটা থাকবে সেটা পরে আসবে। যদি এখানে ধরো এ অ্যারো চিহ্নটা যদি উল্টা দিকে থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে কিউ ইমপ্লাইজ পি। তাহলে এখানে আমরা এখন বলছি যে পি ইমপ্লাইজ কিউ, এই জিনিসটাকে আমরা বলছি ইমপ্লিকেশন। ইমপ্লিকেশনটা কি বলছে দেখো, ইট ইজ আ ফলস ওয়েন পি ইজ ট্রু অ্যান্ড কিউ ইজ ফলস অ্যান্ড ইজ ট্রু আদারওয়াইজ। তার মানে হচ্ছে যে ওভারঅল যে ফাইনাল আউটপুটটা ইমপ্লিকেশনের ফাইনাল আউটপুটটা ফলস হবে কখন? যখন পি ট্রু হবে। পি যদি ট্রু হয় তাহলে ওভারঅল আউটপুটটা ফলস হবে, এবং কিউ হচ্ছে ফলস হবে। ঠিক বুঝতেছো? জি স্যার। তাহলে ওভারঅল ইমপ্লিকেশনটা এটা কি হবে, যে ফাইনাল আউটপুটটা হচ্ছে ফলস হবে কখন? যখন পিটা আমার ট্রু হবে, পিটা যখন ট্রু হবে। ঠিক আছে? এবং কিউটা কি বলছে? কিউ হবে ফলস। এই ক্ষেত্রে তখন ফাইনাল আউটপুটটা আমার ফলস হবে। এটাকে বলা হচ্ছে ইমপ্লিকেশন, অথবা এটাকে অনেক সময় আমরা হাইপোথিসিসও বলে থাকি। তোমরা যখন মেশিন লার্নিং কোর্স করবো তখন এই জিনিসটা আসবে হাইপোথিসিস, যেটাকে আমরা বলি হচ্ছে মোটিভ বা লজিক, যেটাই বলো না কেন, এটাকে আমরা বলি ইমপ্লিকেশন। মানে ধরো যে একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন আমরা বলি না অনেক ধরনের, এই ঘটনাটা এই জন্য হয়েছে, এরকম করতে বলে এরকম হয়েছে, এরকম করতে বলে এই হয়েছে। এই জিনিসটাকে বলা হচ্ছে হাইপোথিসিস, যে এটার সাথে এটা সম্পর্কযুক্ত। এটাকে মূলত ওয়ান কাইন্ড অফ বলা হচ্ছে তোমার ইমপ্লিকেশন। তাহলে এখানে যে পি ইমপ্লিকেশন কিউ, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো পি আর একটা হলো কিউ। মানে পিটাকে আমরা বলি হাইপোথিসিস, মানে যেটার কারণ, এবং কিউটাকে বলি হচ্ছে কনক্লুশন, দ্যাট মিনস যার ফলে আমার আউটপুটটা ঘটছে। তো ট্রুথ টেবিলটা যদি খেয়াল করো, দেখো আমরা কি বলছিলাম, যে ফাইনাল ইমপ্লিকেশনের আউটপুটটা ফলস হবে কখন? যখন পিটা ট্রু হবে এবং কিউটা ফলস হবে। দেখো তো এখানে যে পিটা আছে, যে হাইপোথিসিস, এটা হচ্ছে ট্রু, আর কিউটা হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে
ফলস, তাহলে ফাইনালি আমার আউটপুটটা কি আসছে? ফলস আসছে। তার মানে আমি যে হাইপোথিসিসটা বা আমার এই কি বলে প্রপোজিশনের প্রথম অংশটা যদি ট্রু হয় এবং পরের অংশটা যদি ফলস হয়, অটোমেটিক্যালি আমার ওভারঅল টোটাল যে আউটপুটটা সেটা ফলস হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এখানে দেখো যে এটাকে আমরা বিভিন্ন ভাবে পড়ি, যে পি ইমপ্লাইজ কিউ, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট অনেক ভাবে পড়তে পারি। যে যদি বিষয়টা এরকম হয়, ইফ পি দেন কিউ, অথবা পি অনলি ইফ কিউ, এটাকে ওইভাবে লিখি পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ অ্যান্ড কিউ ওয়ানেভার পি। এই সবগুলো জিনিসকে আমরা একই সাথে পি ইমপ্লাইজ কিউ এই আকারে করি। ঠিক আছে? তার একটা এক্সাম্পল দেখো এখানে দেয়া আছে যে ইফ স্টিলার্স উইন দ্য সুপার বোল ইন 2013 দেন 2 ইজ এ প্রাইম নাম্বার। তো এখানে দুইটা স্টেটমেন্ট আছে। এখানে ইফ স্টেলার উইন্স দ্য সুপার বোল, এটা হচ্ছে একটা, 2 ইজ এ প্রাইম নাম্বার, এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। দুইটা স্টেটমেন্ট এবং এর মাঝখানে জিনিস আছে, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে দেন। তাহলে ইফ এর পরে একটা স্টেটমেন্ট যেটা পি, এটা হচ্ছে ফলস, তারপর একটা যে কিউটা আছে সেটা হচ্ছে ট্রু। তাহলে এটা কি হবে বলতো? আমার কথা কি বুঝতে পারছো? এখানে দেখো দুইটা দুইটা প্রপোজিশন আছে পুরো লাইনটার মধ্যে। ইফ আর দেন বাদ দাও, ইফ আর দেন বাদ দিলে এখানে প্রথম অংশটা কি, স্টিলার্স উইন দ্য সুপার বোল, এটা হলো একটা প্রপোজিশন বা একটা স্টেটমেন্ট। আর 2 ইজ এ প্রাইম নাম্বার, এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। তাহলে প্রথমটাকে আমরা যদি পি ধরি, তাহলে 2 ইজ এ প্রাইম নাম্বার হচ্ছে কিউ। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ইফ প্রথম যে স্টেটমেন্টে পি এটা হচ্ছে ফলস, দেন 2 ইজ এ প্রাইম নাম্বার, এটা হচ্ছে ট্রু। তাহলে পি যেটা প্রপোজিশন সেটা ফলস এবং কিউ যে প্রপোজিশনটা সেটা হচ্ছে ট্রু। তাহলে কি হবে? স্যার ফলস হবে। তাহলে এই ইমপ্লিকেশনের ওভারঅল রেজাল্টটা কি ফলস হবে? উম, ইমপ্লিকেশনে কি বলছে? ইমপ্লিকেশনের প্রথম যে অংশটা পিটা ট্রু হবে বাট কিউটা ফলস হবে নাকি? স্যার পি ট্রু হইলে ফলস হবে। পি ট্রু হলে আর কিউ যদি ফলস হয় তাহলে কি হবে? স্যার ওভারঅল রেজাল্ট স্যার ট্রু হবে। তাহলে স্যার ওভারঅলটা ট্রু কি হবে? না, আমার ইমপ্লিকেশনে কি ছিল দেখো, আমি কি বলছি যে পি ট্রু হবে বাট কিউ ফলস হবে, সেই ক্ষেত্রে আমার ওভারঅল রেজাল্টটা ফলস হবে। জি এখানে কি স্যার, আছে? স্যার এটা ট্রু হবে এখানে তাহলে। পি ফলস এবং ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে ট্রু। তার মানে এই ওভারঅল যে ইমপ্লিকেশনের আউটপুটটা সেটা ট্রু হবে। ঠিক আছে? তাহলে জি সেটা কি আছে? ট্রু আছে। আচ্ছা, এখন যদি আরেকটা বলে দেখো, ইফ টুডে ইজ টিউসডে দেন 2 মাল্টিপ্লাই 3 ইকুয়াল টু 8, তাহলে এইটার ভ্যালু কি হবে? ওকে, মেক ইট কারেকশন। তাহলে এটা কি হবে বলো? ইফ টুডে ইজ ওয়েডনেসডে দেন 2 মাল্টিপ্লাই 3 ইকুয়াল টু 8, তার মানে ইফ আর দেন বাদ দাও। পি হলো টুডে ইজ ওয়েডনেসডে, এটা হলো পি, এবং 2 মাল্টিপ্লাই 3 ইকুয়াল টু 8, এটা হচ্ছে আরেকটা প্রপোজিশন কিউ। তাহলে পি কি আমার ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। True, আর sir. কিউ? True. কিউ False. কিউ এটা ফলস। ফলস। তাহলে আমার পি হচ্ছে ট্রু বাট কিউ হচ্ছে ফলস। তাহলে ওভারঅল ইমপ্লিকেশনের আউটপুটটা কি হবে? ফলস। False. ফলস হবে। ঠিক আছে? এইটা যদি এটা হবে ওয়েডনেসডে, তাহলে ফাইনালি দেখো এটা হচ্ছে ফলস হবে। বুঝতে পেরেছো? জি Yes, স্যার। sir. তাহলে এইটা হচ্ছে আমাদের ইমপ্লিকেশন। ওকে, এখন এই ইমপ্লিকেশনের আবার তিনটা পার্ট আছে, আমরা যদি একটু দেখি। প্রথমটা হচ্ছে কনভার্জ। কনভার্জ অফ পি ইমপ্লাইজ কিউ। কনভার্জ অফ
পি ইমপ্লাইজ কিউ, এই কথাটার মানে হচ্ছে যে পি ইমপ্লাইজ কিউ তার কনভার্জেন্সটা হচ্ছে কিউ ইমপ্লাইজ পি। দ্যাট মিনস এইটার যে আউটপুটটা এবং এইটার যে আউটপুটটা দুইটা হবে অলমোস্ট সিমিলার, কন্ডিশনটা সেম হবে, একটার উপর আরেকটা ডিপেন্ড করবে, এটাকে বলা হচ্ছে কনভার্জ। আর যেটা কন্ট্রাপজিটিভ অফ পি ইমপ্লাইজ কিউ, এটার মানে হচ্ছে যে নট কিউ ইমপ্লাইজ টু নট পি, এবং ইনভার্স অফ পি ইমপ্লাইজ কিউ হচ্ছে নট পি ইমপ্লাইজ টু নট কিউ। তাহলে ইমপ্লিকেশনের এখানে তিনটা অ্যাপ্লিকেশন আছে, কনভার্জ, কন্ট্রাপজিটিভ, ইনভার্স। কনভার্জ হওয়া মানে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ যা হবে কিউ ইমপ্লাইজ পিও তাই হবে। তাহলে এটার একটা এক্সাম্পল যদি দিই, খেয়াল করে দেখো কি বলছে, if it snows the traffic moves slowly। তাহলে পি হচ্ছে আমার স্নোজ একটা প্রপোজিশন, কিউ হচ্ছে ট্রাফিক মুভ স্লোলি। তাহলে পি ইমপ্লাইজ কিউ মানে কি, পি যদি ট্রু হয় তাহলে কিউ আমার আইদার ট্রু অথবা ফলস, হোয়াট এভার ইট ইজ, পিটা ট্রু হইতে হবে। তার মানে এটা যদি স্নো হয় তাহলে ট্রাফিক মুভ স্লোলি, গাড়িগুলো আস্তে আস্তে চলে। তাহলে এটাকে যদি কনভার্ট করো, কনভার্ট করলে কিউটা আগে চলে যাবে, পিটা পরে আসবে। তাহলে কি আসলো, ইফ দ্য ট্রাফিক মুভ স্লোলি দেন ইট স্নোস। তাহলে দেখো তো এটা কি ঠিক হলো কিনা। না স্যার। প্রথমে কি বলছে, যদি স্নো হয়, বরফ পড়ে, তাহলে গাড়ি আস্তে আস্তে চলবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডে কি বলা আছে, বলা আছে গাড়ি আস্তে আস্তে যদি চলে তার মানে হচ্ছে স্নো পড়তেছে। দুইটা কি একই কথা হলো কিনা? কন্ডিশনটা খেয়াল করো, প্রথম কন্ডিশনে কি বলছে যে যদি বরফ পড়ে তাহলে গাড়ি আস্তে চলবে, আর সেকেন্ডে বলছে গাড়ি আস্তে চলতেছে কারণ বরফ পড়তেছে। স্যার একই স্যার। জি স্যার সেম। এটাকে বলা হচ্ছে কনভার্জ, যে পি ইমপ্লাইজ কিউ যাই হবে কিউ ইমপ্লাইজ পিও একই হবে। কনভার্জের কনসেপ্টটা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। নেক্সট আসো মূল ভাব স্যার কন্ট্রাপজিটিভ। সেম থাকবে। এবার আসো কন্ট্রাপজিটিভটা দেখেছি। নর্মাল স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা হচ্ছে ইফ ইট নোস দ্য ট্রাফিক মুভ স্লোলি, তাহলে কন্ট্রাপজিটিভটা হবে নট কিউ। কিউ কোনটা, এটা না, জি স্যার। দ্য ট্রাফিক মুভ জি স্যার। স্লোলি। তাহলে নট হলে কি হবে, দ্য ট্রাফিক ডাজ নট মুভ স্লোলি, নট মানে এটি। আচ্ছা, আর কি হচ্ছে কি, ইট স্নোজ, তাহলে নট কি হবে, ইট ডাজ নট স্নো। তাহলে কন্ট্রাপজিটিভটা কি দেখো, প্রথমে বলছে নট কিউ, নট কিউ মানে ইফ দ্য ট্রাফিক ডাজ নট মুভ স্লোলি দেন ইট ডাজ নট স্লো। সেম কথাই দেখো আমরা কিভাবে বললাম, এটাকে বলা হচ্ছে কন্ট্রাপজিটিভ, মানে যেটাকে আমরা ইংলিশে গ্রামারে যেটা পড়েছিলাম যে নেগেটিভ অ্যাফার্মেটিভ। দ্যাট মিনস নাবাচক বক্তব্য দিয়ে আমি হ্যাঁ প্রকাশ করছি, এটাকে বলা হচ্ছে কন্ট্রাপজিটিভ। তার মানে এই কথাটা কি বলছে দেখো, যে যদি স্নো পড়ে তাহলে গাড়ি আস্তে আস্তে চলবে, আর কন্ট্রাপজিটিভলি কি বলা আছে যে গাড়ি আস্তে আস্তে চলবে না যখন এটা বরফ পড়বে না। তার মানে কথাটা কি দাঁড়ালো, আস্তে আস্তে স্যার বরফ পড়তেছে, হয়তো বরফ পড়তেছে আস্তে আস্তে চলতেছে। একই কথাই। ওইটা কি আমি না দিয়ে ঘুরে বললাম, যেটাকে বলছে নেগেটিভ অ্যাফার্মেটিভ। প্রথমে কি বলছে যে যদি বরফ পড়ে তাহলে গাড়ি আস্তে আস্তে চলবে, আর কন্ট্রাপজিটিভ কি বললাম, যদি গাড়ি আস্তে আস্তে না চলে তাহলে বরফ পড়বে না বা পড়ছে না। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। এটার এক্সাম্পল যদি দিই, যে ধরো তুমি বললা যে আমি এখন ভাত খাবো, এটা হলো নর্মাল স্টেটমেন্ট। এটার কন্ট্রাপজিটিভ কি হবে বলতে পারবা? আমি এখন ভাত খাবো, এটা এটার কন্ট্রাপজিটিভ কি হবে? মেক ইট সিম্পল, যে জাস্ট কি আমি এক ভাত খাবো, এটার কন্ট্রাপজিটিভ বা নেগেটিভ অ্যাফার্মেটিভ যদি এভাবে বলি, ক্ষুধা না লাগলে ভাত খাবো না। জি স্যার। তার মানে কি, আমার ক্ষুধা লাগবে এবং আমি খাবো, সেটা কি জি স্যার। আমি নেগেটিভ বক্তব্য দিয়ে
এক্সপ্রেস করলাম, এটাই হচ্ছে কন্ট্রাপোজিটিভ। Clear? জি স্যার। আর নেক্সট যেটা আছে ইনভার্স, ইনভার্সটা হচ্ছে যে পি ইমপ্লাইজ কিউই থাকবে কিন্তু পি এবং কিউ দুইটাই নট হয়ে যাবে। তাহলে পি আমার কি ছিল, ইফ ইট স্নোস, ইফ ইট স্নোস, তার মানে নট পি মানে ইট ডাজ নট স্নো। আর কিউ কি ছিল, দ্য ট্রাফিক মুভ স্লোলি, তো এখানে হবে দ্য ট্রাফিক ডাজ নট মুভ স্লোলি, অথবা এখানে যেটা বলা আছে ট্রাফিক মুভ কুইকলি, একই কথাই। বোঝা গেছে কি এটা? জি স্যার। তাহলে নট পি মানে হচ্ছে যে পি কে আমি নেগেটিভ করে দিলাম এবং কিউ কেও নেগেটিভ করে দিলাম। তো এখানে ইমপ্লিকেশনের তিনটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে কনভার্জ, কন্ট্রাপোজিটিভ, আর একটা হচ্ছে ইনভার্স। এটা যখন আমরা ট্রুথ টেবিল করবো তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। নেক্সট আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বাই কন্ডিশনাল বলে। দেখো এখানে অ্যারো চিহ্ন কিন্তু দুই দিকে, এটাকে বলা হচ্ছে বাই কন্ডিশনাল বলে। তাহলে বাই কন্ডিশনালটাকে আমরা পড়ি হচ্ছে এইভাবে, পি ইফ অ্যান্ড অনলি ইফ। বাই কন্ডিশনাল যে চিহ্ন এটাকে আমরা বলি হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। এইটা কিভাবে কাজ করে, এই বাই কন্ডিশনাল বা ইফ অ্যান্ড অনলি ইফটা এটা ট্রু হবে তখনই যখন পি এবং কিউ দুইটারই হচ্ছে সেম ট্রুথ ভ্যালু অথবা সেম ফলস হবে। দেখো এখানে যখন দুইটাই হচ্ছে ট্রু তখন ফাইনাল আউটপুট ট্রু, এবং দুইটাই যখন ফলস তখন ফাইনাল আউটপুট হচ্ছে ট্রু। এটাকে বলা হচ্ছে বাই কন্ডিশনাল বা ইফ অ্যান্ড অনলি ইফ। দ্যাট মিনস পি এবং কিউ দুইটাই ট্রু হবে অথবা পি এবং কিউ দুইটাই ফলস হবে, সেই ক্ষেত্রে আমার ফাইনাল যে ওভারঅল রেজাল্টটা সেটা ট্রু হবে। তো এই কন্ডিশনটাকে বলা হচ্ছে বাই কন্ডিশনাল, অথবা এটাকে আমরা বলি ইফ অ্যান্ড অনলি ইফ। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। নেক্সট এবার আসো আমরা দেখি যে এই যা এগুলো পড়লাম সেটা দিয়ে আমরা এখন একটা ট্রুথ টেবিল তৈরি করে শিখবো বা কিভাবে ট্রুথ টেবিল বানাবো। এখানে দেখো একটা এক্সাম্পল বলে দিছি যে কনস্ট্রাক্ট এ ট্রুথ টেবিল ফর দিস, এইটার জন্য ট্রুথ টেবিল বানাতে বলছি। তাহলে প্রথমটা কি আছে দেখো, পি ইমপ্লাইজ কিউ, এটা কি সাইন বলতে পারবা? স্যার কনজাংশন স্যার। কনজাংশন মানে হচ্ছে এন্ড, যেটা দেখবা এ এর মতো সেটা মনে করবা এন্ড, আর যেটা ভি সেটা হচ্ছে অর। ঠিক আছে, এটা চিহ্নটা কনফিউজ হয়ে যাওয়ার মানে আমি নিজেও কনফিউজ হয়ে যাই, তো এই জন্য মনে রাখছি যেটা দেখতে এর মতো সেটা হচ্ছে এন্ড, আর যেটা ভি সেটা হচ্ছে অর। তাহলে পি ইমপ্লাইজ কিউ এন্ড নট পি বাই কন্ডিশনাল কিউ, এইটার জন্য আমার একটা ট্রুথ টেবিল সাজাতে বলছে। তাহলে ট্রুথ টেবিল সাজানোর জন্য এখানে দেখো তো আমার এলিমেন্ট কয়টা আছে? স্যার দুইটা। দুইটা, পি এবং কিউ। তাহলে এই যে পি এবং কিউ আমি রাখলাম এবং তার যে কম্বিনেশন গুলো সেটা আমি এখানে লিখলাম। যে অল পসিবল কম্বিনেশন, আমার যে ফর্মুলাটা ছিল 2n, যেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম গত ক্লাসে। যেহেতু আমার n এর ভ্যালু হচ্ছে 2, আমার কোয়ান্টিটি বা এলিমেন্ট এখানে দুইটা, n এর ভ্যালু হবে 2, তাহলে 2 মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4টা। তাহলে এখানে দেখো আমার স্টেট হলো 4টা, যে 2 ট্রু ফলস, ফলস টু ফলস টু, এই হচ্ছে 4টা। এখন এইটা শুরু করার আগে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই জিনিসটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে ফেলতে হবে। এটা কিরকম, দেখো এখানে পি আছে, এই পুরোটা কিন্তু একটা। এখন ছোট ছোট অংশ কিভাবে ভাগ করবো, প্রথমে পি আর কিউ নিলাম, পি আর কিউ আছে, কিউ অলরেডি আছে এখানে, এখন নাই কি, নট পি আছে নাই, তাহলে প্রথমে আমি এখানে নট পি নিব। তাহলে এখানে দেখো প্রথমে আমি নট পি নিলাম, তারপরে এই অংশটুককে নিলাম পি ইমপ্লাইজ কিউ, তারপর এই অংশটুককে নিলাম, তারপরে ফাইনালি এই দুইটাকে আমরা এন্ড করব। তাহলে প্রথমে আমি যদি নট পি নেই, নট পি মানে কি, পি এর ভ্যালু যা ছিল সেটা উল্টা হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালু এখানে দেখো 2 আছে, নট পি তে এটা কি হবে, ফলস হয়ে যাবে। ফলস। 2 ফলস, ফলস থাকলে ট্রু। 2, ফলস থাকলে 2, নট পি তে এটা হয়ে যাবে। এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার পি ইমপ্লাইজ কিউ একটা বলো তো, তোমরাই বলো কি হবে। পি ইমপ্লাইজ কিউ এর কন্ডিশন কি ছিল? স্যার পি টু আর কিউ ফলস হয় তাহলে এটা ফলস হবে স্যার। তাহলে দেখো তো পি ট্রু আর কিউ হচ্ছে ফলস, তাহলে এটা কি হবে, False।
ফলস হবে, বাকি সবগুলো ট্রু স্যার। বাকি সবগুলো ট্রু আসছে। জি স্যার। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর যে ট্রুথ টেবিল ছিল সেটা আমরা এখানে নিয়ে আসলাম, যে পি ট্রু আর কিউ ফলস হলে ফলস, বাকি সবগুলো ট্রু। এখন এইটা কি বলা আছে, এখন তারপরে যেটা আছে নট পি এর সাথে কিউ এর বাই ডিরেকশনাল। তাহলে বাই ডিরেকশনাল কন্ডিশন কি ছিল মনে আছে? জি স্যার। স্যার ট্রু 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 হবে। যদি সিমিলার টাইপ অফ হয় তাহলে ট্রু হবে, সিমিলার দুইটাই ট্রু অথবা দুইটাই ফলস হলে সিমিলার হবে। তাহলে এখানে দেখো, এখানে দুইটা ফলস আছে, তাহলে এটা ট্রু হবে। এখানে দুইটা ট্রু আছে, তাহলে এটা ট্রু হবে। আর বাকিগুলো হচ্ছে, বাকিগুলো ফলস স্যার। ফলস হবে। এটুকু কি ক্লিয়ার? জি স্যার। এখন আমার এই পোর্শনটার ট্রুথ টেবিলও বের করছে, এই পোর্শনটার ট্রুথ টেবিলও বের করছে। এখন আমি এই দুইটাকে যদি শুধু এন্ড করি অথবা কনজাংশন করি তাহলে আমার ফাইনাল আউটপুটটা চলে আসবে। তাহলে আমার এখন দেখো এটা টি আছে আর এটা এফ আছে, ট্রু এবং ফলস, এই দুইটাকে যদি কনজাংশন বা এন্ড করি, এন্ড করলে কি হবে? ট্রু আর ফলস এই দুটাকে আমি যদি এন্ড করি বা কনজাংশন করি তাহলে কি হবে? ট্রু হবে স্যার। শিওর? এন্ড করুন। চিন্তা করো এখন। ফলস হওয়ার কথা না? জি স্যার। ট্রু। সরি স্যার, ফলস যদি হবে। এন্ড হয়, এন্ড মানে হচ্ছে গুণ, এটা নর্মাল ক্ষেত্রে বোঝাই। টি টি ধরো তুমি হচ্ছে 1 আর ফলস ধরো 0, তাহলে 1 আর 0 কে যদি গুণ করো তাহলে ফাইনাল আউটপুট কি হবে? স্যার 0 হবে। জিরো। ঠিক আছে, জি স্যার। আমরা একটু পরে দেখবো, একটু পরে আমরা এটা তো জাস্ট হচ্ছে ম্যাথের পার্সপেক্টিভে বুঝতেছি। তারপর আমরা চলে যাবো হচ্ছে কম্পিউটার কিভাবে রিপ্রেজেন্ট করে ট্রু আর ফলস। কম্পিউটারে ট্রু কে 1 ধরা হয়, ফলস কে 0 ধরা হয়। তাহলে 1 আর 0 কে আমি যদি গুণ করি তাহলে ফাইনাল রেজাল্ট হবে আমার 0, তার মানে এটা হবে ফলস। ঠিক আছে, তাহলে আমার প্রথমটা ফলস হবে, সেকেন্ডটা সেকেন্ডটা ফলস হবে, ট্রু হবে। থার্ডটা ট্রু হবে, আর 4 নাম্বারটা ফলস হবে। ঠিক আছে। জি স্যার। তো যদি তোমাদেরকে এরকম করে আমি ইয়ে রেডি করে দিই, এরকম ইকুয়েশন দিই, বলবো যে এটার জন্য ট্রুথ টেবিল বানাও, পারা যাবে? জি স্যার। জি স্যার। এভাবে করে ট্রু ফলস ধরে ধরে রেডি করবে। প্রথম আগে এর যে কম্পোনেন্ট গুলো আছে, দুইটা তিনটা যাই থাক সেগুলো বসায়, তারপরে পার্ট পার্ট করে করে করতে হবে। যেমন ধরো প্রথমে আমি পি আর কিউ এর জন্য বের করলাম, তারপরে নট পি এর জন্য বের করলাম। এখন এখানে যদি একটা নট কিউ থাকতো তাহলে আবার নট কিউ এর জন্য বের করতাম, বের করে তারপরে ফার্স্ট অংশ, তারপরে সেকেন্ড অংশ, এবং ফাইনালি তারপরে এইটাকে এন্ড অর যাই থাকুক না কেন সেটা দিয়ে আমরা ট্রুথ টেবিলটা বের করি। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো নেক্সট পার্টে যেটা আছে সেটা হচ্ছে যে কম্পিউটার রিপ্রেজেন্টেশন অফ ট্রু ফলস। ট্রু এবং ফলসকে আমরা কম্পিউটারে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো বেসিক্যালি আমরা যেটা বলি যে এই দুইটা ভ্যালু যেটা ট্রু আর ফলস, এটাকে আমরা সাধারণত কম্পিউটারের বিভিন্ন ডেটা বা প্রোগ্রামে আমরা রিপ্রেজেন্ট করি, যেটাকে বাইনারি নাম্বার বলে তোমরা পড়ে আসছো। তো সেটাকে আমরা 0 অথবা 1 দিয়ে এক্সপ্রেস করি। লজিক্যাল যে ট্রুথ ভ্যালু এটাকে আমরা ট্রু এবং ফলস দিয়ে বলে থাকি, কিন্তু বিট আকারে এটাকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে সাধারণত আমরা 0 কে ফলস বলি, 1 কে ট্রু ধরি। তো আমরা এই যে কম্পিউটারে যে 0 এবং 1 দিয়ে প্রকাশ করতেছি এই জিনিসটাকে বলা হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল। এটা ক্লিয়ার? জি স্যার। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা বা তোমরা ডিজিটাল এখানেও পাবা, বুলিয়ান অ্যালজেব্রা বা ডিজিটাল লজিক ডিজাইন তোমাদের কোর্স থাকবে বা ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোর্স থাকবে, সেখানে দেখবা যে বুলিয়ান অ্যালজেব্রা আছে, যেটা হচ্ছে শুধুমাত্র এই 1010 দিয়ে করা। তার মানে 1 কে আমরা ট্রু রিপ্রেজেন্ট করি আর 0 কে হচ্ছে ফলস রিপ্রেজেন্ট করি। তাহলে কম্পিউটারে আমরা ট্রু এবং ফলস কে এই 0 এবং 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো বিট ওয়াইজ অপারেশনটা আমরা এখন যদি দেখি, জাস্ট ট্রু এবং ফলসকে আমরা রিপ্লেস করি হচ্ছে 1 এবং 0 দিয়ে। তাহলে দেখো আমার এখানে ট্রুথ টেবিলে যদি দেখি পি এবং কিউ দেওয়া আছে, তাহলে পি এর যেটা দুইটা ট্রু ছিল
দুইটা 1 দুইটা ফলস ছিল দুইটা 0 আর কিউয়ে হচ্ছে একটা 2 একটা ফলস একটা 2 একটা ফলস সেটাকে আমরা 1 0 1 0 দিয়েছি বুঝতে পেরেছো এটা জি স্যার ওকে তাহলে এখন এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে পি এটা কি সেটা অর স্যার অর ডিসজাংশন পি অর কিউ অর মানে আমরা কি বলি অর মানে সাধারণত বলি যে ধরো যোগ যোগ তাহলে 1 এর সাথে 1 যদি যোগ করো তাহলে 1ই হবে 1 এর সাথে 0 যোগ করলে 1 হবে 0 এর সাথে 1 যোগ করলে 1ই হবে 0 এর সাথে 0 যোগ করলে 0 হবে ক্লিয়ার এটা বুঝতে পারছো জি স্যার ওকে তারপরে এটা কি আছে পি এন্ড এন্ড কিউ তার মানে এটা হচ্ছে কনজাংশন কনজাংশন মানে বা এন্ড মানে আমরা ধরে নিই এটা হচ্ছে গুণ তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 1 এর সাথে 0 গুণ করলে 0 0 এর সাথে 1 গুণ করলে 0 0 এর সাথে 0 গুণ করলে 0 ক্লিয়ার এটা জি স্যার তারপরে যেটা নট সেটা হচ্ছে 1 থাকলে 0 হবে অপোজিট 0 থাকলে 1 হবে এটাই হচ্ছে বিট ওয়াইজ অপারেটর ওকে জি স্যার এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে যে একটা বিট স্ট্রিং বলে এটাকে বলে বিট স্ট্রিং যেটাকে অনেকগুলো বাইনারি নাম্বার দিয়ে বা 1010 দিয়ে এক্সপ্রেস করে তাহলে উপরের একটা নাম্বার আছে এবং নিচে একটা নাম্বার আছে এটাকে কি করতে বলছে অর স্যার অর তাহলে অর করা যাবে 1 এর সাথে 0 যোগ করলে ওয়ান স্যার 1 1 1 এ 1 0 0 0 0 1 এ 1 1 0 তে 1 1 1 এ 1 পারা যাবে না এটা জি স্যার নেক্সট এটা আছে একই ভ্যালু এটাকে আমার কি করতে হবে এন্ড করতে হবে এন্ড মানে হচ্ছে গুণ 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 করো 1 এর সাথে 0 গুণ করলে 0 1 1 এ 1 0 0 0 1 0 তে 0 1 0 0 1 1 এ 1 এটা পারা যাবে তাই না জি স্যার আচ্ছা এরপরে যে চিহ্নটা দেওয়া আছে এটা কি স্যার এই যে ব্যাটারির মতো যে চিহ্নটা দাও এটা কি এক্সর 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 এর কন্ডিশনটা কি মনে আছে দুইটা 1 হলে ওখানে 0 হয় আর পাশে যে মনে করো 1 যোগ মনে হয় করো এক্সর তখনই হয় যখন একটা ট্রু এবং একটা যদি ফলস হয় তাহলে ফাইনাল আউটপুটটা কি হবে 1 হবে মানে ট্রু ট্রু হবে হবে জি স্যার ঠিক আছে পি এবং কিউ এর একটা ট্রু হতে হবে আর একটা ফলস হতে হবে তাহলে ফাইনাল আউটপুটটা আমার ট্রু হবে তার মানে পি অথবা কিউ দুইটা যে কোনো একটাকে আমার 1 অথবা 0 হতে হবে তাহলে আমার ফাইনাল আউটপুটটা 1 হবে তাহলে এখানে দেখো 1 একটা 1 একটা 0 তার মানে কি একটা ট্রু একটা ফলস তাহলে এটা আমার ট্রু হবে 1 জি স্যার দুইটাই ট্রু ইজ আ ফলস 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 দুইটাই ফলস 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 একটা ফলস একটা ট্রু স্যার ট্রু ট্রু একটা ট্রু একটা ফলস স্যার ট্রু ট্রু দুইটাই ট্রু ফলস 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 একটা ফলস একটা ট্রু 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 একটা ট্রু একটা ফলস ট্রু বোঝা গেছে জি স্যার একটু ব্রেক নিই তোমাদের মাথা হ্যাং হয়ে গেছে কি জায়ান কি চেঞ্জ করছে নাকি ছবি আই হ্যাভ লাফ বাইক দেওয়ার ছবি ছিল না একটা জি স্যার ফেসবুক করতে আজকে মনে হয় দাওয়াত টাওয়াত খাইতে গেছে খাওয়ার জি ছবি স্যার দাওয়াত খেয়ে তারপর হচ্ছে আপডেট দিছে আর কি আপডেট দিচ্ছে ওদেরকে তাজবির বসে তিনজনই দেখেন স্যার তিনজন রানা তাজবীর রায়হান এরা কি এক জায়গাতে দাওয়াত খাইতে গেছে নাকি ব্যাকগ্রাউন্ড দেখে তো মনে হচ্ছে না। জি স্যার ওরা কি ওই ওই দাওয়াত খেতে যে কি ওখান থেকে ক্লাসে জয়েন করছে জয়েন করে আবার শেষ নাকি হ্যাঁ না স্যার অনেক আগে খেয়েছে আর কি রেসপন্স নেই তো জয়েন করে ঘুমাইতেছে না আর টপিক কই দিছে ছবি স্যার আসি স্যার আচ্ছা তো কিন্তু ছবিটা বোঝা যাইতেছে না তো এটা কোন জায়গায় এখানে স্যার কুষ্টিয়া থেকে স্যার
ওই যে রাস্তাঘাটের ছবি দিয়ে রাখছো, ওখানে আমিও আছি স্যার। ওই যে দাওয়াত খেতে গেছিল ওইখানেও তুমি ছিলে? না না না, ওখানে আমি ছিলাম না। আর কই আরেকটা ছিল, বসে কই গেল? তো ওর স্যার অ্যাম্বিশন স্যার ওর জন্য বিশেষ। স্যার। ঠিক আছে, আবার তো ব্যাক করি। ওকে, নেক্সট যেটা, এই যে এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়লাম এগুলোকে বলা হচ্ছে প্রপোজিশনাল লজিক। এতক্ষণ যা পড়ে আসলাম ট্রুথ টেবিল পর্যন্ত। এখন আমরা দেখব যে এই প্রপোজিশনাল লজিক যে আমরা পড়লাম বেসিক্যালি এগুলো কোথায় অ্যাপ্লাই করা হয়। এগুলো ইউজ করা হচ্ছে, প্রথমে দেখো বলছে ট্রান্সলেশন অফ ইংলিশ সেন্টেন্সেস। ইংলিশ যে সেন্টেন্স গুলো আছে এগুলো ট্রান্সলেট করার জন্য আমরা এই লজিক গুলো অ্যাপ্লাই করে থাকি। যদিও এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে পরের দুইটাতে, ইনফারেন্স এন্ড রিজনিং। এটা মূলত ইউজ করা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস ইউজ করি, ইনফারেন্স এন্ড রিজনিং। ইনফারেন্স পাওয়া হচ্ছে মেশিন লার্নিং। আর থার্ড যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিজাইন অফ দ্য লজিক সার্কিট। এই লজিক সার্কিটগুলো ডিজাইন করতে গেলেও আমরা সাধারণত এই ধরনের যে লজিকগুলো আছে প্রপোজিশনাল লজিক সেগুলো ইউজ করি। তুমি কি ডিজিটাল ঘড়ি দেখছো? জি স্যার। কোথায় দেখছো? মসজিদে? জি স্যার ঘড়ির দোকানে দেখছি, মসজিদও দেখছি। বুঝিনি। ঘড়ির দোকানে দেখছি, মসজিদে দেখছি। ঘড়ির দোকানে দেখছো? আচ্ছা, ওটা কি বানাইতে পারবা? ওকে, এটা ইজি বানানো যায়। এটা মানে প্রথম দিকে স্টুডেন্টদের প্রজেক্ট দিতাম, এটা বানাইতো ডিজিটাল ঘড়ি। ডিজিটাল ইলেকট্রনিক্স যখন বা ডিজিটাল সার্কিট যখন করবো তখন দেখবো এখানে এই লজিক গুলা ইউজ করে কাউন্টার তৈরি করে, যেটাকে বলে যে ধরো মড 8 কাউন্টার। মড 8 কাউন্টার মানে হচ্ছে সে 1 থেকে 8 পর্যন্ত কাউন্ট করবে, কাউন্ট করে আবার এটা অটোমেটিক্যালি 0 থেকে শুরু করবে, এরকম। তাহলে ঘড়িটার ক্ষেত্রে প্রথমে আমাদের দেখো ডিজিট লাগে কয়টা? দেখো 6টা ডিজিট লাগে না? প্রথম দুইটা হচ্ছে ঘন্টার, পরের দুইটা মিনিট, মিনিট, তারপর সেকেন্ড, তারপরের দুইটা সেকেন্ডে। সেকেন্ড। জি স্যার। ঠিক আছে, তাহলে প্রথম যে অক্ষরটা সেটা তোমার হবে মড 10 কাউন্টার, মানে 0 থেকে 9 পর্যন্ত। ওকে, তারপরের যে ঘরটা আছে সেটা কত পর্যন্ত কাউন্ট হবে বলো তো? সেটা কি 10 পর্যন্ত গুনবে? মানে ডিজিটাল ঘড়ির যে সেকেন্ডে তো দুইটা ডিজিট লাগে। প্রথম যে ডিজিটটা সেটা তোমার 0 থেকে 9 পর্যন্ত হয়, তারপরের পাশে বাম পাশে যেটা সেটা কত পর্যন্ত হবে? 0 থেকে 9 তো স্যার। 0 থেকে 9 না 0 তাও থেকে তো 5? 0 থেকে 9। 0 থেকে 9 না 0 থেকে 5? সেকেন্ড কত? 60 সেকেন্ডের বেশি জি আছে? স্যার, জি স্যার, 0 থেকে 5। জি স্যার। 60 সেকেন্ডের বেশি তো নাই? না স্যার। নাই, তার মানে সেকেন্ড যে ডিজিটটা হবে সেটা হবে মড 6 কাউন্টার, মানে ও কাউন্ট করবে 0 থেকে 5 পর্যন্ত। ঠিক সেম জিনিসটাই কপি করে আমরা বসাবো আবার মিনিটে। জি একই স্যার। জিনিস, সেম কনস্ট্রাকশনটা মিনিটে আসবে, তাহলে মিনিটে হচ্ছে এরকম 59 মিনিট কোনটা কাউন্ট হবে। এইবার আসো ঘন্টার যেটা, সেটা কি করবে? 12 পর্যন্ত। ঘন্টারটা কি হবে? ঘন্টার দুইটা ডিজিট, প্রথম ডিজিটটা কি হবে? 0 থেকে কত পর্যন্ত 0 কাউন্ট থেকে করবে? 0 থেকে 9 স্যার। নো, 0 থেকে 3। ঠিক আছে। আর তার বাম পাশের যে ঘরটা সেটা 0 থেকে 2। 2 স্যার। ঠিক আছে, স্যার প্রথমে কারণ স্যার ঘন্টা কত? 0 থেকে 3 বুঝি নেই স্যার। 24 ঘন্টা না? জি স্যার। তো যখন 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড হবে তারপরে এটা কি হয়ে যাবে?
24 হবে স্যার। 24 হয় না, 24 কোথাও আছে? সব 0 0 হয়ে না যায়, স্যার, জি স্যার, জি স্যার, 0 সব 0। 0 0 রিসেট হয়ে যায়। এই জন্য এটা হচ্ছে 3 পর্যন্ত কাউন্ট করবে। ঠিক আছে, 24 তো আর আসতেছে না, 24 ঘন্টা মানেই হতেছে তখন সব 0 0 হয়ে যায়, ঘন্টা মিনিট সেকেন্ড সব 0 0। এই জন্য হচ্ছে ওইটা 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করবে, আর এটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এইভাবে এই কাউন্টার গুলো একদম সিম্পল সার্কিট, তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এই যে লজিক করতেছ, এই লজিক গুলো অ্যাপ্লাই করে করে সেই জিনিসটা তাহলে বানানো। স্যার 9টা তো বাজে স্যার, সেটা কিভাবে হবে? রাত তো 9টা না সকাল 9টা? সকাল 9টা। সকাল 9টা 09 হবে। 9 কম। তাহলে স্যার পরেরটা যদি ও স্যার 2 রাইট রাইট, পর্যন্ত হ্যাঁ, নেই। ওটা তোমার ইয়ে করতে হবে। আওয়ারটা আওয়ারটা তুমি এইভাবে কাউন্টারে দিতে পারবে না, ওইটা হচ্ছে বিসিডি কাউন্টার হিসেবে দিতে হবে। বিসিডি কাউন্টার মানে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে। 0 থেকে ওটাকে বলা হবে তোমার হচ্ছে মড 23 কাউন্টার, মানে ডেসিমেল সংখ্যা সে 23 পর্যন্ত কাউন্ট করবে, তারপরে ওটা রিসেট হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, ওটা এই আওয়ারের পার্টটা হচ্ছে একটু ডিফারেন্ট, মিনিট আর সেকেন্ডটাকে সেম কনস্ট্রাকশনে আমরা করতে পারবো। ওকে, জি স্যার, বুঝতে পারছি। এই জাস্ট এই প্রপোজিশনাল যে লজিকটা, এই লজিককে অ্যাপ্লাই করেই ওই সার্কিটগুলো তৈরি করা যায়, খুবই সিম্পল। এই জন্য হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা যেটা তোমাদের এখানে দেয়া আছে, যে প্রপোজিশনাল লজিকটা বেশি ইউজ করা হয় হচ্ছে ডিজিটাল লজিক সার্কিটে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ট্রান্সলেশন। যে এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, প্রথম যেটা, যে ট্রান্সলেশন অফ দ্য ইংলিশ সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্সকে আমরা কিভাবে ট্রান্সলেট করবো, সেটার ক্ষেত্রে লজিকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা একটু দেখি। দেখো, অ্যাজিউম এ সেন্টেন্স, একটা সেন্টেন্স দেয়া আছে যে ইফ ইউ আর ওল্ডার দেন 13, if you are older than 13 or you are with your parents, then you can attend a PG-13 movie. বুঝতে পেরেছো সেন্টেন্সটা? ইফ ইউ আর ওল্ডার দেন 13, দ্যাট মিনস তুমি যদি 13 বছরের বড় হও, অর ইউ আর উইথ ইউর প্যারেন্টস, তুমি যদি তোমার প্যারেন্টসদের সাথে থাকো, দেন ইউ ক্যান অ্যাটেন্ড দ্য PG-13 মুভি, তার মানে তুমি এই PG-13 মুভিটা দেখতে পারবে। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি, ইফ আর দেন যদি বাদ দেই, তাহলে একটা স্টেটমেন্ট হচ্ছে ইফ ইউ আর ওল্ডার দেন 13 অর ইউ আর উইথ ইউর প্যারেন্টস, আরেকটা বাক্য হচ্ছে ইউ ক্যান অ্যাটেন্ড এ PG-13 মুভি। এখন এটাকে যদি প্রপোজিশনে ভাগ করি, তাহলে একটা প্রপোজিশন হচ্ছে এ, সেটা কি ইউ আর ওল্ডার দেন 13, সিম্পল। সেকেন্ড প্রপোজিশনটা হচ্ছে বি, ইউ আর উইথ ইউর প্যারেন্টস। থার্ড প্রপোজিশন যেটা সি, সেটা হচ্ছে ইউ ক্যান অ্যাটেন্ড এ PG-13 মুভি। তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে, এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব লজিকে। এ হচ্ছে ইউ আর ওল্ডার দেন 13, তারপর অর সিম্বল আছে, এটা হচ্ছে অর সিম্বল। তারপরে বি, ইউ আর উইথ ইউর প্যারেন্টস ইমপ্লাইজ টু ইউ ক্যান অ্যাটেন্ড দ্য PG-13 মুভি। দ্যাট মিনস এই দুইটা যদি ট্রু হয়, তার মানে তোমার ওভারঅল রেজাল্টটা তুমি ট্রু হতে পারবে। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এইভাবে একটা সেন্টেন্সকে আমরা লজিক দিয়ে, প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে করলাম এখন দেখো, ট্রান্সলেশন করার জেনারেল রুলস। আমি যে ট্রান্সলেট করবো, ট্রান্সলেট করার জন্য রুলস গুলা কি কি। ফার্স্ট দেখো কি বলছে, লুক ফর প্যাটার্নস কারেসপন্ডিং টু দ্য লজিক্যাল কানেকশন ইন দ্য সেন্টেন্সেস। দ্যাট মিনস ওই সেন্টেন্সের ভিতরে লজিক্যাল কানেকশনের যে প্যাটার্নটা আছে সেটা ভালো করে দেখতে বলছে, অ্যান্ড ইউজ দেম টু ডিফাইন দ্য এলিমেন্টারি প্রপোজিশন। এবং ওই প্যাটার্নটা, যে লজিক্যাল কানেকশনটা তোমাকে দেখতে বলছে, সেটাকে প্রপোজিশন গুলো ভাগ করার জন্য খেয়াল রাখতে বলছে। সেটা কিরকম আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আসো। এক্সাম্পল বলা আছে, ইউ ক্যান হ্যাভ ফ্রি কফি ইফ ইউ আর সিনিয়র সিটিজেন অ্যান্ড ইট ইজ টিউসডে। তার মানে যদি এটা মঙ্গলবার হয় এবং তুমি যদি সিনিয়র সিটিজেন হও, দ্যাট মিনস ইফ ইউর এজ ইজ মোর দেন 65, দেন ইউ ক্যান হ্যাভ ফ্রি কফি। তাহলে ফার্স্ট আমাকে কি বলছে, স্টেপ 1, ফাইন্ড দ্য লজিক্যাল কানেক্টিভস। দ্যাট মিনস এই লজিক্যাল কানেকশন গুলো কোথায়, স্টেপ 1 আমার আগে এটা খুঁজে বের করতে হবে।
সেটা কি? দেখো লজিক্যাল কানেকশন হচ্ছে এখানে দুইটা আছে, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে এন্ড। বুঝতে পেরেছো এটা? জি স্যার। তো লজিক্যাল কানেকশন দুইটা, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে এন্ড। নেক্সট স্টেপ 2 তে যেটা বলছে ব্রেক দ্য সেন্টেন্সেস ইনটু এলিমেন্টারি প্রপোজিশন, তারপরে এই বাক্যগুলোকে ছোট ছোট প্রপোজিশনে ভেঙে ফেলতে হবে। এখানে আসো আমরা যদি ভাঙি, ইউ ক্যান হ্যাভ ফ্রি কফি, এটাকে একটা প্রপোজিশন দিলাম। ইউ আর সিনিয়র সিটিজেন, এটা হচ্ছে একটা প্রপোজিশন, এবং ইট ইজ টিউসডে এটা হচ্ছে আরেকটা প্রপোজিশন। তাহলে তিনটা প্রপোজিশন আমরা ভাগ করলাম এবং লজিক্যাল কানেকশনটা হচ্ছে একটা ইফ আর একটা হচ্ছে এন্ড। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন তোমরা বলো তো ফাইনালি এটা ট্রান্সলেশনটা কি হবে? যদি তুমি সিনিয়র এবং আর যদি মহিলা হয় তাহলে তুমি কফি পাবা, ফ্রি কফি। ট্রান্সলেশনটা কি হবে, মানে এরকম এরকম আউটপুটটা কিরকম কি হবে? এখানে যে আমরা একটা ট্রান্সলেশন করছি, এরকম ট্রান্সলেশনটা কি হবে এটা? First degree, if you are senior citizen, you can have the coffee. It is Thursday. আচ্ছা, এটা কি? টিউসডে হলে আর যদি সিনিয়র সিটিজেন হই তাহলে আমরা ফ্রি কফি পাবো। হ্যাঁ, তাহলে কি বলছে? এতে বলা আছে হচ্ছে তোমার এ হচ্ছে তুমি যদি মানে ফ্রি কফি পাও, তুমি ফ্রি কফি পাবা। পি হচ্ছে ইফ ইউ আর সিনিয়র সিটিজেন, এবং সি হচ্ছে ইফ ইট ইজ টিউসডে। ঠিক আছে? তার মানে তোমার বি, ইফ ইউ আর সিনিয়র সিটিজেন এন্ড সি ইট ইজ টিউসডে, এবং এটা যদি ট্রু হয় ইমপ্লাইজ implies to, তাহলে তুমি ফ্রি কফিটা এনজয় করতে পারবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। বুঝতে পারো নাই কেউ? এখানে দেখো বি এন্ড চিহ্ন দিয়ে দিলাম, জি স্যার। সি, আর ইফ থাকা মানে হচ্ছে implies to এ। সো বি এন্ড সি implies to এ। তার মানে এইভাবে করে হচ্ছে আমরা ইংলিশ যে সেন্টেন্স গুলো থাকে সেগুলোকে আমরা লজিক্যালি ট্রান্সলেট করতে পারি। এখানে আরো দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে। দেখো পিতে দেওয়া আছে ইফ ইউ ড্রাইভ ওভার 65 মাইল পার আওয়ার, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ইউ গেট এ স্পিডিং টিকেট, তুমি একটা কি পাবে? স্পিডিং টিকেট পাবে। এই সবগুলোকে আমরা এইভাবে লজিক দিয়ে এক্সপ্রেস করতে পারি। ইউ ডু নট ড্রাইভ ওভার 65, এটা হচ্ছে নট পি। If you drive over 65 miles per hour, but you don't get a speeding ticket. But or and হচ্ছে একই, তাহলে এটা হচ্ছে not he আর এটা হচ্ছে he। মাইক অফ করে দাও। ওকে, তো এখানে এই যে দুইটা এলিমেন্টারি স্টেটমেন্ট আছে এবং এইগুলা কিভাবে আমরা লজিক দিয়ে এক্সপ্রেস করি তার এখানে এক্সাম্পল দেওয়া আছে। এটা তোমরা দেখে নিও, দেখলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে? তো আজকে মনে হয় ওভারলোডেড, নাকি আরো আগাবো? তোমরা নিতে পারবা নাকি না নেক্সট ক্লাসে? কে দেখে কি বলতে জয় সমস্যা নেই স্যার। থাকবে নাকি আগাবো? স্যার আর কয়েকটা স্লাইড দেখতে পারি। ওকে, আর স্যার আমাদের টাস্ক দিলে ভালো হবে, যে দিব টাস্ক আমি দিলে আজকে টাস্ক দিয়ে দিব, অনেকগুলো টাস্ক হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এইটা তোমরা দেখে নিও, এটা তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। নট পি, নট কিউ, ইমপ্লাইস, ইফ থাকলে ইমপ্লাইস, তারপরে ইফ দেন থাকলে, জাস্ট এই জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে।
নেক্সট যেটা সেটা হচ্ছে ইনফারেন্স, যেটা অ্যাপ্লিকেশনের সেকেন্ডে ছিল, যে এই যে প্রপোজিশনাল লজিকটা যে আমরা অ্যাপ্লাই করতেছি তার সেকেন্ড যে স্টেপটা সেটাকে বলতে ইনফারেন্স। এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? আসো আমরা তার জন্য দেখি যে অ্যাজিউম দ্যাট উই নো দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু। নিচে যে সেন্টেন্সটা আছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ট্রু। সেটা কি? If you are older than 13 or you are with your parents, then you can attend a PG-13 movie. তো আমরা যদি এটাকে ট্রু ধরি তার মানে ধরে নিচ্ছি যে you are older than 13। তাহলে এখানে দেখো কি বলছে, ট্রান্সলেশনটা আমরা যদি করি, এ হচ্ছে you are older than 13, বি হচ্ছে you are with your parents, এবং সি হচ্ছে you can attend a PG-13 movie। তাহলে এইটাকে আমরা যদি দেখি, দেখো ইফ দেন আছে, তারপরে মাঝখানে কি আছে দেখো, ইউ আর ওল্ডার দেন 13 অর ইউ আর উইথ ইউর প্যারেন্টস। তার মানে এটা হচ্ছে আমার এ, তার সাথে অর হবে, তার সাথে কি আছে বি। বুঝতে পেরেছো এটা? অর, জি স্যার। অর এটা হচ্ছে অর সাইন। এ মানে ইউ আর ওল্ডার দেন 13, অর বি হচ্ছে ইউ আর উইথ ইউর প্যারেন্টস, এবং এটা যদি ট্রু হয় ইমপ্লাইজ টু সি। সিটা কি? ইউ ক্যান অ্যাটেন্ড দ্য PG-13 মুভি, এবং কমা দিয়ে হচ্ছে এই স্টেটমেন্টটাকে আমরা যেহেতু এ বলতেছি এই জন্য এ আছে। ঠিক আছে? তার মানে এখানে দেখো কি বলছে যে এ অর বি ইমপ্লাই সি এন্ড এ ইজ ট্রু। এটা হচ্ছে ট্রু, কারণ বলেই দিছে যে তুমি যদি ওল্ডার দেন 13 হও তার মানে তুমি মুভিটা এনজয় করতে পারবে। এই জন্য হচ্ছে এটা এন্ড দেওয়া হয়েছে যে ডেফিনেটলি তুমি হচ্ছে ওল্ডার দেন 13। So, with the help of the logic, we can infer the following statement. তার মানে এই লজিক যেটা ডেভেলপ করলাম এটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তী যে স্টেটমেন্ট আছে এটাকে আমরা এইভাবে ডিজাইন করতে পারি যে ইউ ক্যান অ্যাটেন্ড এ PG-13 মুভি অর সি ইজ ট্রু। দ্যাট মিনস ওভারঅল যে স্টেটমেন্টটা সি, এটা ট্রু হচ্ছে কি কারণে? কারণ এটা ডিপেন্ড করছে হচ্ছে তোমার এই স্টেটমেন্টের উপরে, যে যেহেতু তুমি 13 এর চেয়ে ওল্ডার সেই জন্য হচ্ছে তুমি মুভিটা দেখতে পাচ্ছ। এটা কি বলা হচ্ছে? ইনফারেন্স। যখন একটা কন্ডিশন বা একটা স্টেটমেন্ট আর একটা স্টেটমেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনফারেন্স। এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রপোজিশনাল লজিক গুলোকে অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার? জি স্যার। নেক্সট, এটার আরো অ্যাপ্লিকেশন, আরো ডিটেলসে যদি যাই, ইনফারেন্সের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফিল্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইনফারেন্সটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ করা হয়, এক্সপার্ট সিস্টেমে ইউজ করা হয়, যেটাকে আমরা মেশিন লার্নিং বলি, এবং থিওরাম প্রুভার্স, যে সাধারণত আমরা যেসব ম্যাথমেটিক্যাল লজিক্যাল থিওরাম গুলো প্রুভ করতে চাই সেগুলোর ক্ষেত্রেও এই ইনফারেন্সটাকে ইউজ করা হয়। আরেকটা এক্সাম্পল দেখো, মাইসিন। মাইসিন হচ্ছে একটা এক্সপার্ট সিস্টেম যেটা সাধারণত ব্যাকটেরিয়াল যে ইনফেকশন থাকে এটাকে ডায়াগনোসিস করার জন্য ইউজ করা হয়। এবং এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে the facts about a specific patient case। একটা পেশেন্টের স্পেসিফিক যে পেশেন্ট থাকে তার যে কেসটা থাকে এইটার যে কারণগুলা, এই কারণগুলোকে রিপ্রেজেন্ট করে, এবং রুলস ডেসক্রাইবিং রিলেশন বিটুইন দ্য এন্টিটিস ইন এ ব্যাকটেরিয়াল ইনফেকশন ডোমেন। এবং এই যে ব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা হয় এটা হওয়ার জন্য যে যে কারণগুলো থাকে বা যেই কি বলা যায় যে এন্টিটি বা অবজেক্ট গুলো থাকে তাদের ভিতরে রিলেশনশিপ থাকে ডেভেলপমেন্টের, রুলটাও হচ্ছে এই মাইসিনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। যেমন দেখো এখানে ইফ দেন বলা আছে, ইফ দ্য স্টেইন অফ দ্য অর্গানিজম ইজ গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ মানে তোমার যে অর্গানটাতে ব্যাকটেরিয়াল পজিটিভ, অ্যান্ড দ্য মরফোলজি অফ দ্য অর্গানিজম ইজ ককাস। দ্যাট মিনস ককাস মানে হচ্ছে যে তোমার যখন ইনফেকশন হয়ে যায় তখন ওই অর্গানোগ্রামের ভিতরে এই যে ব্যাকটেরিয়া গুলো ওরা কলোনি তৈরি করে বা ওরা বাসা তৈরি করে, ওই বাসাগুলোকে একসাথে বলা হয় হচ্ছে ককাস। অ্যান্ড দ্য গ্রোথ কনফরমেশন অফ দ্য অর্গানিজম ইজ চেইন। তার মানে এই যে ব্যাকটেরিয়াটা ওরা যে বাড়ে এটা হচ্ছে ওরা কিন্তু চেইন রিয়াকশনের মতো করে বাড়তে থাকে। এই তিনটা স্টেটমেন্ট যদি আমার ট্রু হয়, then the identity of the organism is Streptococcus. That means এটাকে তোমার এই
ব্যাকটেরিয়াল ইনফেকশনের মেডিকেল টার্মটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকোকাস। তার মানে তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। এই জিনিসটাই হচ্ছে মাইসিনের মাধ্যমে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে তোমার রুল। এই যে রুলের কথা বললাম, এই ইফ দেন এই জিনিসটা হচ্ছে রুল। এখন ইনফারেন্সকে, ইনফারেন্সটা দেখো, ম্যানিপুলেট দ্য ফ্যাক্টস অ্যান্ড নন রিলেশন টু দ্য অ্যান্সার ডায়াগনস্টিক কোয়ারিজ। দ্যাট মিনস তোমার যে সিমটম, এই সিমটমের সাথে এই রুলটাকে ম্যাচ করবে। ম্যাচ করার পরে তারপরে তোমার যে ফ্যাক্টটা বা কারণটা সেটাকে ম্যানিপুলেট করবে। দ্যাট মিনস সে প্রথমে চেক করে দেখবে যে তোমার এটা গ্রাম পজিটিভ কিনা, তারপরে তোমার সেখানে ফোকাস আছে কিনা, তারপরে তোমার যে গ্রোথটা সেটা এরকম চেইন রিয়াকশন কিনা, এই জিনিসগুলোর সাথে কম্পেয়ার করার পরে সে তখন ফাইনালি একটা ডিসিশন দিবে, হ্যাঁ আইদার এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন না। এই ধরনের সিস্টেমটাকে বলা হচ্ছে এক্সপার্ট সিস্টেম, এবং এইগুলো আমরা সাধারণত এই প্রপোজিশনাল লজিকের যে ইনফারেন্স অ্যাপ্লিকেশন সেটার মাধ্যমে এটা ইউজ করা হয়। এরপরে যে টপিকটা আছে এটাকে বলা হচ্ছে টোটোলজি অ্যান্ড কন্ট্রাডিকশন। এটা জাস্ট সিম্পল একটা টপিক, টোটোলজি অ্যান্ড কন্ট্রাডিকশন। সেটা কিরকম দেখো কি বলছে, যে সাম propositions are interesting since their value in the truth table are always the same. That means কিছু কিছু স্টেটমেন্ট আছে যেগুলার ভ্যালুগুলো যদি আমরা ট্রুথ টেবিলে নিয়ে যাই তো তাদের স্টেটমেন্টটা সবসময় সেম থাকে। এটা ট্রুথ হতে পারে, ফলস হতে পারে, বাট স্টেটমেন্টটা কিন্তু সেম থাকে। তো টোটোলজিটা কি সেটা আমরা দেখি আসো। এ কম্পাউন্ড প্রপোজিশন, দ্যাট মিনস একটা বক্তব্য বা স্টেটমেন্ট, বাট সেটা হচ্ছে কম্পাউন্ড, মানে অনেকগুলো সিম্পল সিম্পল স্টেটমেন্টটাকে একসাথে মিলে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট করা হচ্ছে। তাহলে a compound statement that is always true for all possible truth values. তার মানে এই কম্পাউন্ড স্টেটমেন্টের যে আউটপুটটা সেটা সবসময় ট্রু হবে ফর অল পসিবল ট্রুথ ভ্যালুস। দ্যাট মিনস তার ইন্ডিভিজুয়াল যেই ছোট ছোট পিকিউ বা ছোট ছোট এবিসি যে স্টেটমেন্টগুলো আছে এগুলো যদি ট্রু ভ্যালু হয় তাহলে তাদের ট্রু ভ্যালুর জন্য ওভারঅল ফাইনাল প্রপোজিশনটার আউটপুটটা ট্রু হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে টোটোলজি। আর যদি এটা ফলস হয় তখন এটাকে বলা হচ্ছে কন্ট্রাডিকশন। আর যদি এটা আইদার ফলস অথবা নাইদার ফলস কোনোটাই যদি না হয়, টোটোলজিও না হয় কন্ট্রাডিকশনও না হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে কন্টিনজেন্সি। যেমন এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, পিতে দেখো ট্রু ফলস আর নট পি এর হচ্ছে ফলস এবং ট্রু, এবং এটাকে যখন আমরা অল করছি তখন দেখো এর দুইটা আউটপুটই ট্রু আসছে। দ্যাট মিনস এটার আউটপুটটা অলওয়েজ হচ্ছে ট্রু। এটাকে আমরা বলছি টোটোলজি। কন্ট্রাডিকশনটা যদি আমরা দেখি এখানে দেখো দুইটাই হচ্ছে ফলস, এটাকে তখন আমরা বলছি কন্ট্রাডিকশন। তাহলে দুইটাই যদি ট্রু হয় মানে তাদের আউটপুটটা হচ্ছে সেম, তখন আমরা এটাকে বলছি যদি ট্রু হয় দুইটাই ট্রু টোটোলজি, এবং দুইটাই যদি ফলস হয় তখন এটাকে বলবো কন্ট্রাডিকশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্সটা আমরা নেক্সট ক্লাসে দেখব।